শৈল শাসক এবং এই যে অত্যাচারিত শাসককে প্রতিরোধ করার জন্য আমরা সবাই একসাথে আন্দোলন করছি, তাই এখন আন্দোলন পরের সময় এসে আমরা যদি এখন নিজের পরিচয় দিয়ে আলাদা আলাদা হয়ে যাই, তাইলে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই ডিভাইডেশনের মধ্য দিয়ে কিন্তু আবার যারা অত্যাচারী ছিল তারাই আবার আমাদের জায়গা করে নেবে। যারা এতদিন পর্যন্ত অত্যাচার করছে আমাদের মধ্যে যাদের যারা আমাদেরকে বিভাজিত করছে, এখন যদি আমরা নিজেদের মধ্যে বিভাজন করি, ভাঙার প্রশ্ন আসে, ভাঙতে সবাই এক হয়ে যায়। যেমন 47-এ কি হয়েছে, রাষ্ট্র ভাঙার প্রশ্ন আসছে, আমরা সবাই এক, হিন্দু মুসলিম সব। তারপরে যখন আমাদের 71-এ আসছে যুদ্ধ করার প্রশ্নে, আমরা কিন্তু সবাই এক হয়ে গেছিলাম। 90-এ যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে তখনই আমরা এক, কিন্তু গঠনের যখন প্রশ্ন আসে তখন আমরা আলাদা হয়ে যাই। যেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। দেখেন, আমাদের পরিচয় একটা হচ্ছে ফেসিবাদ বিরোধী, যারা এতদিন পর্যন্ত ফেসিজমকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, ফেসিজমের সুযোগ সুবিধা নিয়েছে এবং ফেসিজমকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছে, তারা একটা। আর আমরা যারা নির্যাতিত হয়েছি, ফেসিজমের এগেইনস্টে লড়াই করেছি, আমাদের পরিচয় হচ্ছে আমরা আরেক পক্ষ। অর্থাৎ আমাদের পরিচয় হচ্ছে বাংলাদেশ বনাম ফেসিবাদ। আমাদের পরিচয় বাংলাদেশ বনাম ফেসিবাদ। আপনাদেরকে মাথায় রাখতে হবে, যদি এখন আমি ছাত্র দল, আমি শিবির, আমি হচ্ছে এই রাজনৈতিক দল, এভাবে রাজনৈতিক, দেখেন 16 বছর ধরে কিন্তু ছাত্রদল কিন্তু আন্দোলন করছে। তারা গণতন্ত্রের জন্য গত 16 বছর যেভাবে নিরলস পেশাদারিত্বের সাথে আন্দোলন করেছে এবং রেজিস্ট্যান্স দেখিয়েছে, এটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ একটা ব্যাপার। আপনি দেখেন 16 বছরের দ্বারা কিন্তু কোনো নেগোসিয়েশনে যায় নাই, গেছে। এটা ছাত্র দলের নেতার বিরুদ্ধে তারা বাড়িতে থাকতে পারে নাই, তারা কি বাড়িতে থাকতে পারছে? তারা ব্যবসাপাতি করে থাকতে পারে নাই, আমি জানি না দেখতে পারছি পারে নাই। এবং শুধুমাত্র ছাত্রদল করার কারণে চাকরিও পায়নি। দেখেন, গত 16 বছর ধরে তারা আন্দোলন চালাই যাচ্ছে, কোনো ধরনের আপোষ করে নেই। শিবির আসেন, শিবির মারাকে একটু নর্মালাইজ করে ফেলা হয়েছে যে একটা শিবির দল, মানে শিবিরকে ডিহিউম্যানাইজ করে ফেলা হয়েছে, অ্যাজ ইফ শিবির মানুষ হিসাবে কিচ্ছু না, মানে শিবিরকে মারা জায়েজ, এটা করে ফেলা হয়েছে। অর্থাৎ যারা সরকার বিরোধী কথা বলছে তাদেরকে রাজনৈতিক শত্রু বানানো হয়েছে। এখন আমরা ফেসিবাদ পরবর্তী বাংলাদেশে আমরা যারা সরকার বিরোধী ছিলাম, স্টিল আমাদের একটাই পরিচয়, আমরা হচ্ছে রাষ্ট্র কাঠামোর প্রশ্নে আমরা এক, বাংলাদেশের প্রশ্নে আমরা এক। এখন যদি আমি ছাত্র দল, এ শিবির, এ হচ্ছে লাল দল, সাদা দল, এভাবে আলাদা হয়ে যায়, এই আমাদের মধ্যে যে পার্থক্য তৈরি হবে, এখানে হচ্ছে আওয়ামী লীগ এসে ঢুকবে। আমাদের তাদেরকে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, পরবর্তী বাংলাদেশ, এই বাংলাদেশের ভিত্তি হচ্ছে 24। 71-এ কি রাজাকার আলবদর তারা কি বাংলাদেশে পুনর্বাসিত হয়েছে? তাহলে এই 24-এর স্বাধীনতা যুদ্ধে রাজাকার কারা? আলবদর কারা? ফেসিবাদী পৃষ্ঠপোষক কারা? তাইলে তাদেরকে আর পুনর্বাসন করা সম্ভব এই 24 পরবর্তী বাংলাদেশে? তার মানে তাদের কোনোভাবে আর পুনর্বাসন করা সম্ভব না। হয়তো অনেকে বলতে পারেন যে বাক স্বাধীনতার অধিকার তো সবারই আছে, মত প্রকাশে একটি সাংবিধানিক অধিকার, এটা কনস্টিটিউশনাল রাইট, কিন্তু মাথায় রাখতে হবে কনস্টিটিউশনাল রাইট সবার জন্য না। যারা আয়নাঘর প্রতিষ্ঠিত করেছে, কথা বলার স্বাধীনতা হরণ করেছে, যারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রবর্তন করেছে, যারা আমার কমেন্ট করার স্বাধীনতাকে হরণ করেছে, তাদের রাজনীতি করার অধিকার নাই। কেন অধিকার নাই? আপনি যদি জার্মানিতে যান, নাৎসি বাহিনীকে রাজনীতি করতে পারে? ইতালিকে রাজনীতি করতে পারে? তো তার মানে আওয়ামী লীগ মানুষকে যেভাবে ডিহিউম্যানাইজ করেছে এত বছর, আপনার যে হিউম্যান ডিগনিটি আছে, এই হিউম্যান ডিগনিটিকে তারা অ্যাকনোলেজ করে নাই। তাহলে এই 24 পরবর্তীতে বাংলাদেশে দাঁড়ায় তাদের কোনো ধরনের আর পুনর্বাসনের কোনো সুযোগ নাই। আপনি যদি তাদেরকে পুনর্বাসন করেন, তার মানে আপনি 24-কে প্রশ্নবিদ্ধ করছেন। এখন তার মানে তাদের ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। তারা ছাড়া আর বাকি যারা আছে, দেখেন
এই যে আন্দোলনটা হয়েছে এটা কি নির্বাচনের জন্য আন্দোলন হয়েছে? আপনি কি নির্বাচনের জন্য আন্দোলন করছেন? নাকি ফ্যাসিবাদ বিরোধী এই যে কাঠামোর বিলোপের জন্য আন্দোলন করছেন? তার মানে যতদিন পর্যন্ত না এই ফ্যাসিবাদ কাঠামো বিলোপ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা একসাথে আমাদের থাকতে হবে। সে হোক ছাত্রদল, সে ছাত্র শিবির, হোক সে জামাত, হোক সে বিএনপি, কিন্তু আমাদের একটা পরিচয় এক, সেটা হচ্ছে রাষ্ট্র কাঠামোর যে প্রশ্নে সবাই আমরা এক এবং ঐক্যবদ্ধ।